This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধরে নিন আরজিকর একটা অঙ্ক, তাহলে তদন্তকারী সংস্থা সিবিআইও আরজিকরের অঙ্কটা অন্য দিক দিয়ে কষার চেষ্টা করছে। প্যারালাল তদন্ত করছে, তো প্যারালাল মানে তারাই তো তদন্ত করছে, এখন আগের তদন্তটা থেমে গেছে। এবার রাজ্য পুলিশ তারা একটা উত্তর পেশ করেছে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনিই বলেছেন ওটাই ঠিক উত্তর। আর যে পদ্ধতিতে অঙ্কটা কষেছে রাজ্য পুলিশ, মানে প্রথমে যতক্ষণ তাদের দায়িত্ব ছিল, সেটাই সঠিক পদ্ধতি। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, ক্লোজড। কিন্তু জনস্বার্থ মামলাকারী ফিরোজ এডুলজি সুপ্রিম কোর্টে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে কলকাতা পুলিশের ওই অঙ্ক কষা মানে তদন্ত, তাতে কোথায় কোথায় ভুল রয়েছে, কোথায় কোথায় গোঁজামিল দেওয়ার চেষ্টা রয়েছে, হাসপাতালের তরফে ময়নাতদন্তে কোথায় ফাঁক রয়েছে অথবা রাখা হয়েছে, সেগুলোই তো তিনি তুলে ধরেছেন। তাই এতগুলো ভুলের পর যে উত্তরটা সামনে আসছে, মানে ওই তার বক্তব্যগুলো যদি সত্যি হয় এবং এই ভুলগুলোকে যদি আপনার কনসিডার করতে হয়, তাহলে এতগুলো ভুল থাকা সত্ত্বেও এই ভুলের জায়গাগুলোতে গোঁজামিল দিয়ে যে উত্তরটা সামনে আসছে, সেটা তো কিছুতেই ঠিক হতে পারে না, পারে কি? এবার রাজ্যের উত্তর কি? কি নয়, কে? সঞ্জয় রায়। সঞ্জয় রায় একমাত্র উত্তর এখন পর্যন্ত রাজ্যের তরফে। সঞ্জয় রায় কি ভুল উত্তর? দেখুন, সেটা ফিরোজ এডুলজিও বলেননি, কিন্তু অঙ্ক কষায় যে ভুল রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছেন। এবার তাহলে কপিল সিব্বল কি করছিলেন? সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বল, তার মোটা ফি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তো জ্বলছে। ফিরোজ এডুলজি ভুল ধরে গেলে এনার কপিল সিব্বল ভুলের ভুল ধরতে পারলেন না। এটাই কীভাবে দেখবেন বলুন তো? না, সত্যিই পারেননি, কারণ তার সেই প্রিপারেশনটা ছিল না। কেন ছিল না? তার মতো পেশাদার আইনজীবী প্রস্তুতি ছাড়াই প্রধান বিচারপতির সামনে দাঁড়ালেন, এটা কি মানতে হবে? একদমই না, একেবারেই নয়। তাহলে কপিল সিব্বলের উদ্দেশ্যটা কি ছিল? তার উদ্দেশ্য ছিল রাজ্য সরকারকে পরীক্ষায় পাশ করানো, ওই অঙ্কটা মেলানো না, যে অঙ্কটা মেলালে কোথাও গিয়ে তিলোত্তমার সুবিচার পেতে পারে, সেই রাস্তাটা সুগম হয়। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে আমার মেয়ের। পুলিশ প্রথম থেকেই আমাদের কোনো সহযোগিতা করেনি, ধামাচাপা দেওয়ারই, প্রমাণ লোপাট করার সমস্ত চেষ্টা করেছে এবং করে ফেলেছেও, কোনো প্রমাণই রাখেনি। রবিবারও ডাক্তারদের প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছেন তিলোত্তমার মা। সোমবার ধামাচাপার অভিযোগ উঠল সুপ্রিম কোর্টেও। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম না মানার একাধিক অভিযোগ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই প্রশ্ন তুললেন, এফআইআর করতে 14 ঘন্টা দেরি হলো কেন? চালান ছাড়াই ময়নাতদন্ত হলো কিভাবে? চালান নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন আইনজীবীদের। শকিং, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের ঠিক এই শব্দটাই ব্যবহার করেছেন জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি। ময়নাতদন্তের পর নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন এডুলজি। ভ্যাজাইনার রক্তের নমুনা 4 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয়নি, এতে নমুনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রের কৌঁসুলি তুষার মেহতাও। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে সলিসিটর জেনারেলের সওয়াল, ফরেন্সিক রিপোর্ট দেখে অত্যন্ত গুরুতর বলে মনে হয়েছে। কে নমুনা সংগ্রহ করেছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিরোজ এডুলজিও ময়নাতদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন কোর্টের সামনে রেখেছেন। এডুলজি সওয়াল, সন্ধ্যে 6টার পর ময়নাতদন্ত করা যায় না। উদ্দেশ্যই ছিল মৃতদেহ তাড়াতাড়ি ছেড়ে দেওয়া। 27 বছরের কেরিয়ারে কখনো দেখিনি এফআইআর হওয়ার আগে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এফআইআর হওয়ার আগে ময়নাতদন্ত হলো কিভাবে? ময়নাতদন্তকারী দলের চিকিৎসকদের নিয়েও প্রশ্ন তুলেছেন এডুলজি। তার অভিযোগ, ময়নাতদন্ত টিমে 3 জন ডাক্তারই উত্তরবঙ্গ লবির। ময়নাতদন্ত টিমে এনআরএস এর ডাক্তার মলি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা ছাড়াই কিভাবে এনআরএস এর ডাক্তার আর্জি করে ময়নাতদন্ত করতে রাজি হলেন, সেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরাই।
আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএমইর বা ওই জাতীয় কোনো উচ্চস্তরের আমলার কোনো অর্ডার, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে এটা সঞ্জয় বৈশ্যর এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণ তার পরিপন্থী, এটা ভুল। কোনো একজন এমএসভিপি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোনো টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন। সন্দেহের তালিকা আরও লম্বা। এডুলজি প্রশ্ন তুলেছেন, মৃতদেহের পা 90 ডিগ্রি কোণে ছিল, হিপ বোন না ভাঙলে এরকম হওয়ার কথা নয়। এক্স রে করা হয়েছে কিনা সেটাও আমরা জানি না। মৃত্যু কখন তা এখনো স্পষ্ট নয় বলে সওয়াল করেছেন কেন্দ্রের কৌঁসুলি। বহিরাগতরা সেমিনার রুমে কিভাবে ঢুকলো তা নিয়েও প্রশ্ন উঠেছে এজলাসে। এডুলজির সরাসরি অভিযোগ, গোটা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে আপোষ করেছে পুলিশ। সিবিআই তদন্ত করে দেখুক, মন্তব্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের। সন্দেহ নিরসন হবে কি? 3 বছর আগে ময়নাতদন্তের নিয়ম প্রকাশ করেছিল স্বাস্থ্য ভবন। তাতে বলা হয়েছিল ধর্ষণের ঘটনায় সূর্যাস্তের পর ময়নাতদন্ত হবে না। তাহলে তিলোত্তমার ময়নাতদন্ত কী করে সূর্যাস্তের পর হলো? সুপ্রিম কোর্টে সিবিআই, জনস্বাস্থ্য মামলাকারী এরা সবাই এই প্রশ্নটাই বড় করে তুলেছেন। দেখুন, যে নিয়ম আছে তাতে এটাও আছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রে ধর্ষিতার দেহের ময়নাতদন্ত সূর্যাস্তের পর হতে পারে, কিন্তু তার নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, সেগুলো তো মানা হয়নি বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন ফিরোজ এডুলজি। চালান ছাড়াই কি করে ময়নাতদন্ত হলো সেটা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। তার কারণ যখন চালানের প্রসঙ্গ এসছে তখন দেখা গেছে হরিশ সালভে তিনি বলেছেন যে তারা কোনো রকম চালান পাননি। এবার যখন কপিল সিব্বালকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে ছিল তো, কিন্তু আলটিমেটলি সিবিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রকম চালান তারা পাননি। এবং সেই জায়গার থেকে বিচারপতি পারদিওয়ালা বলেন চালান ছাড়া যদি এই ময়নাতদন্ত হয়ে থাকে তাহলে ধরতে হবে গোড়াতেই গোলমাল আছে, গোটা ব্যাপারটাই গোলমেলে। এই চালানে কি থাকে? ওই বলছিলাম একটা ফর্ম ফিল আপ করতে হয়, তাতে অস্বাভাবিক মৃত্যুর কেস নম্বর আর তারিখ থাকে, নিহতের নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, দেহ উদ্ধারের স্থান, দেহ ময়নাতদন্তে পাঠানোর সময় এবং ময়নাতদন্ত স্থলের দূরত্ব এসব থাকে। সরকারি বা বেসরকারি কোনো গাড়িতে দেহ পাঠানো হয়, দেহ শনাক্তকারী পুলিশ অফিসারের নাম থাকে, মৃতদেহের কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সম্ভাব্য কারণ কি মনে করা হচ্ছে, দেহ ময়নাতদন্তের জন্য যেখানে এবং যার কাছে পাঠানো হচ্ছে, যিনি নিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকের উল্লেখ থাকে। এবার সেই জায়গাতেই ঘুরে ফিরে মানে যে চালানটা যদি না পাওয়া যায় তাহলে তো বিচারপতি পারদিওয়ালা যেটা বলেছেন সেটাই বড় হয়ে দাঁড়াবে। চালান নেই, ময়নাতদন্ত হয়েছে, তার মানে গোলমাল রয়েছে। এছাড়াও ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য, কিন্তু সেই ভিডিওগ্রাফি কে করেছে, তার পরিচয় কি, এইসব ডিটেলস রিপোর্টে নেই। এবার ভিডিওগ্রাফি যে সিডিতে রয়েছে আর কি, সেটা রাইটেবল না রিরাইটেবল বা অনলি ওয়ান্স রাইটেবল, রিড অনলি, সেগুলো কোথাও কিছু উল্লেখ করা নেই। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেতে মেডিকেল বোর্ডের সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। তার মানে এনআরএসের ডাক্তার মলি ব্যানার্জিও একটা কঠিন প্রশ্নপত্র হাতে পাবেন, জানেন তো। সেটা মিলিয়ে দেখে অঙ্ক টঙ্ক তার মধ্যে থাকবে, সে অঙ্কগুলো মেলাতে হবে, তারপর সেই উত্তর লিখে সিবিআইকে পাঠাতে হবে অথবা সিজিও কমপ্লেক্সে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে হবে, উত্তর আর কি। এবার তিলোত্তমার দেহ আবিষ্কারের 14 ঘন্টা পর এফআইআর করেছিল পুলিশ। তারপর এই জায়গাটাতেই শুধু তাদের কোথাও গিয়ে একটু দেরি হয়েছিল, জানেন তো। বাকিটা অকল্পনীয় দ্রুততায় হয়েছে, অকল্পনীয় দ্রুততায় বডি নিয়ে যাওয়া হয়েছে, অকল্পনীয় দ্রুততায় বডি দাহ করে দেওয়া হয়েছে। এবার পোস্টমর্টেম রিপোর্টে যা রয়েছে সেটা ছাড়া আর কোনো ফরেনসিক প্রমাণিত নেই সিবিআইয়ের হাতে, কিন্তু সেই প্রমাণে এত ফাঁক, খালি চোখেই তো সেটা ধরা পড়ছে। এবার সঞ্জয় রায় যদি অপরাধী হন, যে ব্যাপারটায়
রাজ্য কিন্তু একদম শিলমোহর দিয়ে দিয়েছে, পুলিশই যা করার করে দিয়েছে, ধরে নিয়েছে এবং দাবি তো স্পষ্ট, ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। তার মানে সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোরই আবেদন, বা যদি তাকেই ফাঁসিতে ঝোলাতে হয় তার জন্যেও তো তিনি যে অপরাধী সেটা প্রমাণ করতে হবে। এই প্রমাণগুলো তো ঠিক হতে হবে। পোস্টমর্টেম রিপোর্টকে তো যা দেখছেন, যা যেভাবে ওখানে বিচারপতিরা বললেন, তাতে তো একদম পুরো ফুটো ছাতা বলে মনে হচ্ছে। বৃষ্টির জল আটকাবে নাকি ওই কামদুনি কাণ্ডের পুনরাবৃত্তি করবে, সেটাই তো বুঝতে পারছি না। মার্ডার কেসে বা এই ধরনের যৌন নির্যাতনের কেসে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনকোয়েস্ট, একটা হচ্ছে সিন অফ ক্রাইম, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম। এই তিনটে হচ্ছে আমার কাছে বাইবেল। এই বাইবেলের মধ্যে, এই তিনটে বাইবেল এর মধ্যে যে কোনো একটা বাইবেল সরিয়ে নিলে আমার জিনিসটা পরিষ্কার মানে আমার সম্পূর্ণ হবে না। আরজি করের ওই সেমিনার হল থেকে দেহটি তুলে কে নিয়ে গেল পোস্টমর্টম ডক্টরদের কাছে? সেই পিএম চালানের সই কে করেছিলেন? দেহটির সঙ্গে আর কি কি পাওয়া গেল, কি কি নিয়ে সঙ্গে গিয়ে পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো উত্তর নেই। এ ধরনের ধর্ষণের ব্যাপার হলে যে গাইডলাইন আছে সেটা তো রাজ্যে মানা হয় না, ধামাচাপা দেওয়া। ওই দিন তো ময়নাতদন্ত হতো না। ওরা যেভাবে বলেছিল আত্মহত্যা করেছে বা সাসপিশিয়াস কন্ডিশনে মারা গেছে, পুলিশ বলেছিল এবং হাসপাতাল বলেছিল, তারপরে কোর্টে যেতে হয়েছিল, শিয়ালদা কোর্টে, সেখান থেকে নির্দেশ আসে, তারপরে ময়নাতদন্ত হয়। সেই রিকুইজিশন বা সেই অর্ডার ছাড়া কোনোদিনও কোনো ডাক্তার তো পোস্টমর্টম করতে হয় না। এবার প্রশ্ন হলো সেই রিকুইজিশন কোথায়? সিবিআই বলছে যে আমাদের কাছে আমাদের যে কাগজ হ্যান্ডওভার করেছে কলকাতা পুলিশ, সেইখানে এই ধরনের কোনো কাগজ ছিল না। তাহলে প্রশ্ন হলো, তাহলে পোস্টমর্টমটা হলো কি করে? ঠিক 1 মাস পরে দুর্গাপুজোর ষষ্ঠী, বাঙালিকে পুজোর দিকে এগিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। সে তো এমনিই হবে, সময়ের চাকা সে কি আর পেছন দিকে হাঁটে নাকি? ও তো কালের নিয়মেই আপনাকে পুজোর দিকে এগিয়ে যেতেই হবে। লকডাউনের মধ্যে দুর্গাপুজো হয়েছে, এবার তো হবেই। যেখানে যেতেই হবে সেখানে তো বাঙালি যাবে, কিন্তু এগোনোর আগে বাঙালি যদি একটু পেছন দিকে তাকায়, ঠিক 1 মাস আগে কি হয়েছিল, 9ই আগস্ট, তখন কি হবে? আরেকটা জিনিসও তাদের মনে পড়বে, সেই দিন ওই তিলোত্তমার ধর্ষণ আর খুন হয়েছিল, এটা যেরকম ঘটনা, সেই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা ছিল, সেটাও নিশ্চয়ই পেছন দিকে তাকালে মনে পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার 10 বছরের 11 বছরের কাজের জন্য সমালোচিত হয়েছিলেন। এবার পালা বদল হওয়ার পর শেষ 13 বছর বুদ্ধ ভট্টাচার্য যেভাবে বেঁচেছেন তা বাঙালির মনে গভীর ছাপ ফেলে গেছে। পাম এভিনিউয়ের ওই ছোট্ট ফ্ল্যাট, ওইভাবে জীবনযাপন, রাজনৈতিক মহলের অনেকেই আলোচনা করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু কি বাঙালিকে ওই ভুলে যাওয়া মূল্যবোধটাই মনে করে দিয়ে গেল? দেখুন, জহর সরকার সাংসদ, তৃণমূলের সাংসদ ছিলেন, কারণ তিনি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে ইস্তফার ঘোষণা করেছেন। সেই চিঠিতে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো উল্লেখ নেই, কিন্তু মূল্যবোধের উল্লেখটা রয়েছে। তিনি লিখেছেন যে প্রাক্তন আমলা হওয়া সত্ত্বেও সাদাসিধে ফ্ল্যাটে থাকেন তিনি, পুরনো একটা গাড়ি চড়েন, অথচ বর্তমান জনপ্রতিনিধিদের কতই না বৈভব। জহর সরকারের সেই চিঠিতেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আর রাজনীতিতে থাকছেন না। জহর সরকার আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু কারোর কাঠগড়ায় ছিলেন না, কিন্তু হয়তো তৃণমূলের পরিচয়টা তার কাছে একটু বেশি ভারী হয়ে যাচ্ছে, সেটা আর বার বইতে পারছিলেন না, তাই জন্যই তিনি ছেড়ে দিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর পুনর্বিবেচনার অনুরোধও ফিরিয়ে দিয়েছেন। ওই সন্দীপ ঘোষদের মতো দায়িত্ব নিতে রাজি হয়ে যাননি আর কি, বা বিনীত গোয়েলের মতো থেকে যেতে রাজি হননি। বৈভব ছেড়ে জহর সরকার কি বুদ্ধদেবকে বেছে নিল? এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। এটি ভালো না খারাপ এসব বিচারের মধ্যে যাচ্ছি না। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা রেসপন্স সিস্টেম, সেই রেসপন্স কিন্তু সেরকম ভাবে হয়নি, এটাই বলার ছিল। আচ্ছা, এইসব বলে কেউ কোনো পার্টিতে টিকতে পারে?
সেই জন্য আমি আগের থেকে অ্যান্টিসিপেটরি বেলের মতন দিয়ে দিলাম যে ভাই ছেড়ে দাও, আমিও যাচ্ছি, আপনারা শুনে নিন, যা করার করুন আর কি। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। জহর সরকার লিখেছেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের কথা, তাহলে কি যুদ্ধটা ওই মানুষের সঙ্গেই? আচ্ছা, গণতন্ত্রে শাসক দল কি মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে? তাহলে তো জনবিরোধী জামাটা যেচে গায়ে পরা হয়ে যাবে। তার থেকে জনগণের গায়ে একটা যদি জামা পরানো যায়, এটা পোড় খাওয়া রাজনৈতিক বুদ্ধি। দেখুন, বাংলার জনসংখ্যা 10 কোটির ওপর, জানেন যদি 10 কোটি মানুষ রাস্তায় নামতেন তাহলে তো সেই পরিস্থিতিটা অকল্পনীয় হতো। কিন্তু কারা পথে নেমেছেন? মূলত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। লোকসভা নির্বাচনেও শহরাঞ্চলের শিক্ষিত ভোটাররা তো তৃণমূলকে ভোট দেননি, তার মানে যারা ভোট দেননি তারা পথে নেমেছেন, তারাই বেশিরভাগ নেমেছেন। কিন্তু গ্রাম বাংলা যা তৃণমূলকে ভোট দিয়েছে সেখানে কিন্তু এইভাবে বিষয়টা এখনো ঢোকেনি। এবার যারা পথে নেমেছেন তাদের শত্রুর ভোটার হিসেবে রাঙিয়ে দিতে সমস্যা কোথায়? রাম বামের চক্রান্তের অভিযোগ তো তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই করছে। মুখ্যমন্ত্রী কি সেটা আরও স্পেসিফিক করে দিলেন না? করে দিয়েছেন তো আজকে, রাম নয় শুধু বাম। কারণ ওদের জমানার ঘুঘুর ভাষা বলে তো আর বিজেপিকে বোঝার নীতি নেই, তাই না? আর বাংলায় তো বিজেপির কোনো জমানাই নেই। যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএমের লোক। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো। ওর দলের লোকেরা জিজ্ঞাসা করার সাহস পাবে না, জিজ্ঞাসা করা ছিল বামেদের ঘুঘুর বাসাটাকে উনি না ভেঙে প্রশ্রয় দিচ্ছেন কেন? 13 বছর করলেন নাকি? বামেদের কাছে পয়সা খেয়ে কাটমানি খেয়েছেন নাকি? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, স্বাস্থ্য শিক্ষাকে ধ্বংস করেছেন, হাসপাতালগুলোকে ধ্বংস করেছেন, আর নাটক করছেন এখন দাঁড়িয়ে। তাহলে 14 বছর করলেন কি? তিনি তামাশা করলেন। আজকে দাঁড়িয়ে এই সমস্ত লোকজন, ওনার এই শ্যামাপদ দাস, এই সুশান্ত রায়, এই সুদীপ্ত রায়, এই সন্দীপ ঘোষ, এই সুরিতা পাল, এই অভিক দে, এরা কারা? এই বীরবাক্য কারা? সেই যে ঘুঘুর বাসায় যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো নিয়ে তিনি আরও বড় বাসা তৈরি করতে চেয়েছিলেন। তাহলে উচিত ছিল সেই ডিমগুলোকে সরিয়ে রাখা। এই জায়গাটা এখনও সময় আছে, এই জায়গাটা করুক। আজকে 2021 থেকে আপনার পোষ্যপুত্র, আপনার এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষের নামে ভুরি ভুরি যে অভিযোগ সাধারণ মানুষ করেছে, ডাক্তারবাবুরা করেছে, আপনি তাতে কান দেননি। আপনি বারবার ভিজিলেন্স করা হয়েছে, বারবার কমপ্লেন করা হয়েছে। আপনার প্রোটেকশন না থাকলে আজকে এইভাবে পার পেয়ে যেত না ডক্টর সন্দীপ ঘোষ। একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, এত বড় একটা আন্দোলন, এত বড় প্রতিবাদ সাধারণ মানুষের, সেটাকে কী রকমভাবে বামেদের মালিকানায় ছেড়ে দিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেটা এমনি এমনি না, তার পেছনে একটা অঙ্ক আছে। সেই অঙ্কটা তো খুব পরিষ্কার। আপাতত শূন্য আছে, কদ্দূর এগোবে, বরঞ্চ কোথাও বামেরা উদ্দীপ্ত হয়ে গেলে বিজেপির যেটুকুনি আছে সেটাও ভাগাভাগি হয়ে গেলে আলটিমেটলি তার সুবিধা, মানে ভোটের অঙ্ক। কিন্তু তা সত্ত্বেও পাশাপাশি কি নিজেদের জায়গাটা শুধু অঙ্ক কষেই ধরে রাখতে হচ্ছে? সাধারণ মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ কি ভাবছে জানি না, কিন্তু যা যা দেখছি তাতে তো ভাবনা চিন্তা গুলিয়ে যাওয়ার মতো যথেষ্ট জায়গা তৈরি হচ্ছে। দেখুন, সিবিআই তারা আজকে আরজি করে গেছিল সন্ধেবেলা, বেরোনোর সময় তদন্তকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। ভাবছেন ওই আরজি করের লোকজন বিক্ষোভ করেছে? না, আরজি করের লোকজন না, বহিরাগত 2-1 নাকি সিবিআইয়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখান। সিআইএসএফ সামলানোর আগেই ওই দ্রুত তদন্ত শেষের আর্জি
সিবিআইয়ের সামনে তুলে তুলে ধরে তারপর তারা চলে গেছেন। তারা নাকি পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের লোকজন আর কি। এবার হয়তো তাদের মধ্যে কোথাও গিয়ে একটু বিচার পাওয়ার তাগিদটা একটু বেশি, তাই জন্যই সিবিআইকে তারা টার্গেট করে নিয়েছেন। এবার তারা ধরে নিয়েছেন যে সিবিআইয়ের কানে তারা কথাটা গুঁজে দিতে পারলে সেই কান থেকে মাথায় গিয়ে পৌঁছবে। যে যেরকমভাবে যে জিনিসটা যার মাথায় ঢোকানোর চেষ্টা করছেন করুন, আমরা অপেক্ষা করে আছি বিচারের বাণী আর কতদিন সব দেখে শুনে নীরব হয়ে থাকবে তার জন্য।